হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের নদী নদী পারাপার সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। একজন মাঝি যখন নদীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক পার থেকে অপর প্রান্তে যখন নৌকা নিয়ে যায়, তখনকার তার কী ধরনের সময় লাগে। তিনভাবে একটা নদীতে যাওয়া যাবে। যদি স্রোত না থাকে তাহলে পরে সে সোজাই চলে যেতে পারবে, তাতে কোনো আপত্তি নাই। যদি স্রোত থাকে তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঠিক বিপরীত প্রান্তে যেতে গেলে পরে তাকে কিভাবে যেতে হবে, এবং অল্প সময় যদি যায় তাহলে পরে তাকে কিভাবে যেতে হবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মনে করলাম যে এটা একটা নদী, এই নদীতে পানি আছে এবং পানিটা স্থির রয়েছে, কোনো স্রোত নাই। যদি স্রোত না থাকে তাহলে পরে এ প্রান্ত থেকে বি প্রান্তে যখন মাঝি যখন বা কোনো সাঁতারু যখন সাঁতার কেটে যাবে অথবা মাঝি নৌকা নিয়ে যখন পার হবে, তখনকার যে সময়টা লাগবে সে সময়টা যদি টি হয় এবং নৌকা বা মাঝির যদি বেগ যদি ইউ হয়, তাহলে পরে যে সময় পাবো সে সময় হবে কত? সে সময় হবে টি। আর এই টি এটা ইকুয়াল টু লিখতে পারবো মোট ডিস্টেন্স, অর্থাৎ নদীর প্রস্থ বাই হচ্ছে বেগ, প্রস্থ বাই বেগ, এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা কত? ডি বাই টি। এটা হচ্ছে স্রোতহীন অথবা শান্ত নদীতে নৌকা পার করতে যে সময়, সেটা হচ্ছে এটা। এখন যদি নদীতে যদি নৌকা স্রোত থাকে, তাহলে পরে স্রোত থাকলে পরে অল্প সময় কিভাবে পার হইতে হবে। যদি স্রোত থাকে তাহলে পরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পার হইতে হবে। এই ক্ষেত্রে এ প্রান্ত থেকে বি প্রান্ত দূরত্বটা সবচেয়ে ন্যূনতম দূরত্ব, আর এই ন্যূনতম দূরত্বে পার হইতে হবে। এখন নদীতে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে সময় বের করব আমরা। আর আরেকটা বলি যে এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে, সরাসরি এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি পৌঁছিতে হয় তাহলে এটা ন্যূনতম দূরত্বে। আবার যদি স্রোতের দিকে যাওয়া যায় তাহলে অল্প সময় পৌঁছা যাবে। মনে করলাম যে স্রোত যাচ্ছে এদিকে, স্রোতের গতি হয়েছে এদিকে। এখন যদি সাঁতারু যদি বা নৌকাওয়ালা যদি বা মাঝি যদি এদিকে যদি এ বরাবর যায়, তাহলে পরে ঠিক এ সব জায়গাতে পৌঁছবে এবং অল্প সময় পৌঁছে যেতে পারবে। কিন্তু যখন এ প্রান্ত থেকে বি প্রান্তে যখনকার যাবে, তখন এভাবে গেলে হবে না। তখনকার স্রোতের সাথে কিছুটা প্রতিকূলে যেতে হবে, অনুকূলের দিকে গেলে হবে না, সেটা কিছুটা প্রতিকূলের দিকে যাইতে হবে। গেলে পরে তখনকার ঠিক এই বি বিন্দুতে পৌঁছিতে পারবে। সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব আমরা ন্যূনতম দূরত্বে বা ন্যূনতম পথে নদী পার হইতে সময়, কি সময় লাগে সেটা এখন আমরা আলোচনা করব। তো মনে করলাম যে একজন মাঝি, স্রোতের বেগ হচ্ছে এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ। আর এই স্রোতের বেগটাকে আমি প্রকাশ করলাম ভি দিয়ে, আর এর দিকটা হচ্ছে এদিকে। এখন একজন মাঝি যে যাচ্ছে ঠিক বি বিন্দুতে সে যাইতে ইচ্ছা করতেছে, তো এই অবস্থায় তাকে অতিক্রম করতে হবে। মনে করলাম যে এই মাঝির বেগটা হচ্ছে ইউ, এগুলো সবই কিন্তু ভেক্টর আছে, একটা দিক নিয়ে যাচ্ছে। আর এই মাঝি যে দিকটা তৈরি করেছে সেটা হচ্ছে স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আলফা কোণে যখন স্রোতের সাথে আলফা কোণে মাঝি যখন গেল, তখনকার ঠিক বি বিন্দুতে পৌঁছিবে। এই ক্ষেত্রে আলফার মানটা কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং লব্ধি বেগটা কিভাবে বের করতে হবে সেটা। এখন স্রোতের দিক কোন দিকে? এদিকে, স্রোত যাচ্ছে এদিকে, আর মাঝিকে সোজাই কোথায় যেতে হবে? এদিকে যেতে হবে। তাহলে এটা হচ্ছে তার লব্ধি বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এটা ভি, আর এটা হচ্ছে নৌকার বেগ, আর এটা হচ্ছে লব্ধি বেগ। আর এই লব্ধি বেগটাকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করব। এখন এটাকে আমরা যেটা করব, ন্যূনতম পথে নদী পারের জন্য, তাহলে আমি লিখব কি? ন্যূনতম পথে নদী পার, ন্যূনতম পথে নদী পারাপারের ক্ষেত্রে এখন আমি আলোচনা করতেছি। তো এটা একটা এ, এটা কি আমি যদি করি, এটা দিলাম আমি ও, আর এটা দিলাম ডি। তাহলে ও এ ডি এটা একটা ত্রিভুজ গঠন করেছে, এটা এবং এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমি এ ও ডি এই সমকোণী ত্রিভুজ হইতে আমি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে এ ও তার উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ও ডি তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি তার উপরে স্কোয়ার। এটা আমি লিখতে পারি। এখান থেকে এটা কি বের করবো আমি?
লব্ধি বেগ বের করার জন্য আমি এটা ব্যবহার করব। আমি তাহলে পরে কি এখানে ডাব্লু হচ্ছে কি লব্ধি বেগ, লব্ধি, এটা হচ্ছে লব্ধি বেগ। ইউটা কি নৌকার বেগ, ইউ হচ্ছে কি নৌকার বেগ, নৌকার বেগ। ভি হচ্ছে কি স্রোতের বেগ, স্রোতের বেগ। এখান থেকে এ ও এটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, ইউ লিখতে পারবো, আর ও ডি এটা ইকুয়াল টু ভি লিখতে পারবো, এবং এডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডাব্লু। এখন আমার উদ্দেশ্য কি লব্ধি বেগ ডাব্লু বের করা। তাহলে ডাব্লুটাকে যদি আমি যদি মনে করলাম ভিটা এপারে প্লাস আছে এপারে নিয়ে চলে আসলাম, তাহলে ডাব্লু বের করতে গেলে কি করতে হবে, ডাব্লু স্কোয়ার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখান থেকে কি করতে পারবো আমরা, ডাব্লু এটা ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের সমীকরণ। তার লব্ধি বেগ নির্ণয় করতে গেলে যখন ন্যূনতম পথে নদী পার হবে তখনকার যে মাঝি নৌকা নিয়ে যাবে তার লব্ধি বেগ হবে রুট ওভার নদী কি নৌকার বেগের উপরে স্কোয়ার মাইনাস হয়েছে স্রোতের বেগের উপরে স্কোয়ার। এটা হচ্ছে ন্যূনতম পথে নদী পার হইতে লব্ধি বেগ। এখন আমি বের করব ন্যূনতম পথে নদী পার হইতে যে সময়টা লাগতেছে সে সময়টা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন এই যখন আমি লব্ধি বেগ পেয়ে গেলাম তাহলে নদী পার হইতে সময় কত হবে, এখানে নদী পার হইতে যেটা সময় লাগবে সেটা, নদী পার হইতে যে সময় লাগবে এটা স্রোত থাকা অবস্থায় এই প্রস্থ, প্রস্থ হয়েছে কত এখানে ডি, আর এখানে যেটা লব্ধি বেগ, লব্ধি বেগ এটা ইকুয়াল টু লিখতে পারবো কি ডি বাই ডাব্লু। আর এ ডাব্লু ইকুয়াল টু কত পেয়েছি আমরা, ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে টি এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তাহলে যখন নদীতে যখনকার স্রোত থাকবে তখন লব্ধি বেগ এভাবে বের করব, এবং এই ন্যূনতম পথে নদী পার হইতে যে সময় সেটা আমি এভাবে বের করব। এখন কত ডিগ্রি কোণে তাকে পার হইতে হবে তাহলে পরে বি বিন্দুতে পৌঁছবে সেটা এখন আমরা দেখব। তাহলে এখন আমরা বের করব আলফা। এই আলফার মানটা কিভাবে বের করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আলফা নির্ণয়, এই আলফা কিভাবে নির্ণয় করব, আলফা যখন নির্ণয় করব তা আমরা এই আলফাকে দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে যে কি বলে সামান্তরিক উপপাদ্য অনুযায়ী, আবার হচ্ছে বিভিন্ন বেগগুলোর উপাংশ নিয়ে বের করতে পারি। তো এই বিভিন্ন বেগগুলোর যখন উপাংশ নিব তখন ইউ স্রোতের দিক বরাবর, স্রোতের দিক বরাবর ভি, ভি এর সাথে স্রোত কি তৈরি করেছে, স্রোতের দিকের সাথে স্রোতের যেটা বেগ সেটা হচ্ছে 0 ডিগ্রি কোণ তৈরি করেছে, এবং নৌকা যেটা তৈরি করেছে কোণ সেটা হচ্ছে আলফা, এবং লব্ধি বেগ যে ডাব্লু, এই ডাব্লুর জন্য যেটা কোণ তৈরি উপাংশ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ এখানে ডাব্লু এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এই অংশটুকু হচ্ছে ডাব্লুর জন্য, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রিটাকে এটাকে এভাবে প্রকাশ করতে পারি 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বেগগুলোর উপাংশ নিয়ে যেটা পাই আমরা, বেগগুলোর উপাংশ নিয়ে পাই, বেগগুলোর উপাংশ নিয়ে আমরা কি পাই, যখন আমি এই ভি যেটা নিয়ে কল্পনা করতেছি যখনকার স্রোতের দিক বরাবর তাহলে পারি কি লিখতে পারি ভি cos 0, যেহেতু এটা ভূমি বরাবর cos 0 ডিগ্রি, প্লাস কি হবে ইউ। তার আগে আমরা দেখি এখানে ইউটা ভেক্টর রাশি, যেহেতু ইউ কিন্তু কোন দিকে যাচ্ছে এদিকে, তারপর ভি এদিকে যাচ্ছে আর ডাব্লু এদিকে যাচ্ছে। তো আমি যদি ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি ফলো করি এবং ভেক্টর দিক তাহলে পরে এটা আর এটা হচ্ছে যোগ হবে, আর এটা তখনকার কি হবে মাইনাস হবে, তাহলে পরে আবার এই বিন্দুকে নির্দেশ করবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে ইউ cos আলফা প্লাস হচ্ছে ভি cos 0, ভি cos 0 মাইনাস ডাব্লু
ডাব্লু কস 90 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা 0 লিখবো, কারণ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ও বিন্দুতে গেল, ও বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, ডি বিন্দু থেকে আবার যখন এ বিন্দুতে আসবে সেই ক্ষেত্রে তখন এ বিন্দুতে আসবে তখন ডিস্টেন্সটা 0 হবে। এই ক্ষেত্রে আমরা উপাংশ নিয়ে এই কাজটা করতে পারি। এখন এখানে আমরা যেটা করব কি, ইউ কস আলফা প্লাস এই কস 0 ইকুয়াল টু 1, তাহলে এখানে কি হবে, ভি 1 এর সাথে ভি গুণ করলে পরে 1 হবে। আর এখানে যেটা পেয়েছি আমরা কি, মাইনাস এই ডাব্লু, এটা মাইনাস কি জন্য হয়েছে, কারণ এর দিক হচ্ছে এদিকে, এর দিক হচ্ছে এদিকে, আর ডাব্লুটা কি এদিকে গেছে, তাহলে পরে এই তিনটাকে যখন যোগ করছি তখন এর দিকটা হচ্ছে বিপরীত দিকে আসতেছে, এই জন্য এটা আমরা নিয়েছি। এখন cos 90 ডিগ্রি এটা ইকুয়াল টু 0, তাহলে ডাব্লু ইন্টু 0 এটা ইকুয়াল টু, এর টার্মটা 0 হয়ে যাবে। এটা ইকুয়াল টু লিখতে পারবো ইউ cos আলফা প্লাস ভি এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো cos আলফা এটা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ এটা লিখতে পারবো। এখান থেকে আমরা যেটা পাবো আলফা এটা ইকুয়াল টু লিখতে পারবো cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। তাইলে যখন নদীতে যখনকার স্রোত থাকবে এবং একজন মাঝি নৌকা নিয়ে ঠিক ওপার প্রান্তে যখনকার ন্যূনতম পথে যখনকার যাইবে, সেই ক্ষেত্রে কত ডিগ্রি কোণে তাকে যেতে হবে, ঠিক এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারবো। এখন যদি আমি বলি যে স্রোতের বেগ, স্রোতের বেগ এখানে আমি দিলাম ইউ, স্রোতের বেগ ভি এটা ইকুয়াল টু দিলাম আমি 4 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এবং ইউ এটা ইকুয়াল টু দিলাম আমি 8 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে আলফার মানটা কত পাওয়া যাবে এবং এই লব্ধি বেগ ডাব্লু কত পাওয়া যাবে সবই আমি নির্ণয় করতে পারবো। তাহলে এই ডাব্লু ইকুয়াল টু কত পাওয়া যাবে এখান থেকে, অতএব ডাব্লু এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত, 8 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 4 এর উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 8 8 64 এবং 4 4 16, তাহলে 64 থেকে 16 বাদ দিলে কত, √50 পাবো আমরা, তাহলে √50 এত কি হবে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার লব্ধি বেগ। এখন যদি এখান থেকে সময় বের করতে হয়, তাহলে পরে সময় যখনকার বের করবো তখনকার টাইম কত পাবো, টাইম টি ইকুয়াল টু মোট দূরত্ব, দূরত্বটা যদি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার হয় তাহলে পরে কি লিখবো এখানে, যদি ডি এটা ইকুয়াল টু বা ডি এটা ইকুয়াল টু 2 কিলোমিটার আমি দিয়ে দিলাম, এই ক্ষেত্রে কি পাবো আমি, ডি বাই ডাব্লু এটা ইকুয়াল টু কত, 2/√50, এটা ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড, এটা ইকুয়াল টু কত পাবো, 5 5 25 আর 2, তাহলে পরে আমি কত পাবো, 2/5√2, এটা ইকুয়াল টু হচ্ছে √2/5 এত ঘন্টায় এত আওয়ার পাবো। এভাবে আমি সময় বের করতে পারবো। এখনকার লব্ধি বেগ বের করতে পারলাম, সময় বের করতে পারলাম। এখন আমি যদি কোণ বের করতে চাই তাহলে পরে কি করব আমি, তাহলে cos ইনভার্স মাইনাস ভি এর মান কত 4, ইউ এর মান কত 8, এটা ইকুয়াল টু কত, cos ইনভার্স মাইনাস 1/2, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এটা ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু পাবো আমি 120 ডিগ্রি। তাহলে পরে যদি একজন মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে যখনকার যাবে স্রোতের প্রতিকূলের দিকে আলফা কোণে, আলফা কোণের মান কত, 120 ডিগ্রি কোণে যদি যায় এবং স্রোতের বেগ যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে পরে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে সোজাই পৌঁছতে পারবে। এখন আমরা আলোচনা করব সে ন্যূনতম পথে না যে ন্যূনতম সময়ে নদী পার হবে, ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে কি পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তাকে সেদিকে যেতে হবে, তাহলে পরে সে অল্প সময়ের ভিতরে সে ওপার প্রান্তে এই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছে যেতে পারবে। সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন আমরা দেখব। এখন ন্যূনতম সময়ে, তাহলে এখানে ন্যূনতম পথে না হয়ে ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম সময়ে নদী পারাপার। এক্ষেত্রে ফিগারটা যেটা আসবে সে ফিগারটা এরকম না হয়ে ফিগারটা তৈরি হবে কি ধরনের, এভাবে স্রোতের সাথে কত আলফা ডিগ্রি কোণে সে যাচ্ছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে আলফা কোণে অ্যাঙ্গেল করলো, করার পরে এখানে সে ই বিন্দুতে পৌঁছে গেল, ই বিন্দুতে পৌঁছলো, মনে করলাম ই থেকে বি থেকে ই এর ডিস্টেন্স, এই অংশটুকু হচ্ছে এক্স ডিস্টেন্সে, স্রোতের দিক বরাবর সেই এক্স ডিস্টেন্সে
অতিক্রম করবে। এক্ষেত্রে সে সরাসরি বি বিন্দুতে পৌঁছিতে পারবে না, বি বিন্দু থেকে এক্স দূরত্বে মনে করলাম ই বিন্দুতে সে পৌঁছিবে। এখানে এ থেকে বি এর দূরত্ব কত, ডি, এই অংশটুকু হয়েছে ডি, এই অংশটুকু হয়েছে ডি। এখন আমাকে বের করতে হবে যে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল, এ বিন্দু থেকে যখন মাঝি যখন যাত্রা শুরু করবে স্রোতের সাথে আলফা কোণে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে অর্থাৎ অনুকূলের দিকে আলফা কোণ করে যখনকার যাবে তখনকার ই বিন্দুতে পৌঁছিবে। এক্ষেত্রে অনুভূমিক বরাবর এই নৌকার যে বেগ পাওয়া যাবে অনুভূমিক বরাবর বেগের উপাংশ, নৌকার বেগের অনুভূমিক বরাবর বা স্রোতের দিক বরাবর বেগের, তাহলে আমরা লিখতে পারি স্রোতের দিক বরাবর নৌকার বেগের উপাংশ, নৌকার বেগের উপাংশ, স্রোতের দিক বরাবর নৌকার বেগের উপাংশ যেটা হবে সেটা হচ্ছে ইউ এক্স দিয়ে প্রকাশ করব আমরা। আর এই ইউ এক্স এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইউ কস আলফা, ইউ কস আলফা। এবং কি পাবো আমি আর একটা, স্রোতের দিকের লম্ব বরাবর, স্রোতের দিকের সাথে লম্ব, স্রোতের লম্ব বরাবর অর্থাৎ এবি বরাবর, স্রোতের দিকের সাথে লম্ব বরাবর বেগের উপাংশ, নৌকার বেগের উপাংশ। উপাংশ এটা পাবো কি ইউ ওয়াই, এটা ইকুয়াল টু লিখতে পারবো ইউ সাইন আলফা। তাহলে ইউ ওয়াই এটা ইকুয়াল টু ইউ সাইন আলফা এবং এক্স অক্ষ বরাবর যেটা পাবো সেটা হচ্ছে ইউ এক্স, এটা ইকুয়াল টু ইউ কস আলফা। এখন তাহলে নদী পার হইতে যে সময়টা লাগবে কি, নদী প্রস্থ হচ্ছে ডি, এই অবস্থায় নদী পার হইতে সময়, নদী পার হতে সময় টি এটা ইকুয়াল টু ডি বাই ইউ এক্স, এটা ইকুয়াল টু কত, ডি বাই ইউ সাইন আলফা। এটা আমরা ব্যবহার করব এই সমীকরণ, এই সমীকরণ। এখন মনে করলাম যে মাঝি এই দূরত্ব অতিক্রম করলো, এই প্রান্ত থেকে এই ই প্রান্তে গেল। এখন পাহাড় বরাবর বা নদীর পার বরাবর বি প্রান্ত থেকে ই প্রান্ত যে দূরত্ব অতিক্রম করলো এক্স দূরত্ব, এটা কিভাবে নির্ণয় করব আমি? যদি এই দূরত্ব এক্স দূরত্বটা নির্ণয় করতে হয় তাহলে আমরা যেটা পাবো, নদীর পার বরাবর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিই, এটা ইকুয়াল টু এক্স, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, এটা যেটা লেখা যাবে সেটা হচ্ছে ইউ, স্রোত বরাবর যেহেতু যাচ্ছে, দেখো যখন এ বিন্দু থেকে যখন ই বিন্দুতে যখন নৌকা নিয়ে যখন নদী পার হয়ে চলে গেল, এই অবস্থায় যে পার বরাবর অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করেছে তা হচ্ছে বিই। আর বিই ইকুয়াল টু আমরা যেটা ধরেছি সেটাই এক্স। আর এই এক্স ইকুয়াল টু কত হবে, স্রোত বরাবর নৌকার বেগের উপাংশ প্লাস হয়েছে স্রোতের উপাংশ, এটা ইকুয়াল টু নৌকার উপাংশ কি, নৌকার বেগের উপাংশ কত হবে, ইউ কস আলফা। যেহেতু নৌকাটা আলফা কোণে অতিক্রম করতেছে, যাত্রা শুরু করেছে কি আলফা কোণে, এই পথে যাত্রা শুরু করে সে পৌঁছেছে ই বিন্দুতে, এর সাথে প্লাস হবে কত, ভি কস 0 ডিগ্রি। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ইউ কস আলফা প্লাস ভি ইন্টু এর সাথে কি হবে, সময় টি গুণ হবে, যদি টি সময়ে চাই তাহলে এটা ইকুয়াল টু টি, এখান থেকে আমরা এক্স বের করতে পারবো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা ইউ কস আলফা প্লাস ভি ইন্টু টি, এই সমীকরণ ব্যবহার করে আমরা আনুভূমিক বরাবর যে দূরত্ব সেই দূরত্বটা বের করতে পারি। এখন যদি স্রোতের বেগ যদি দেওয়া থাকে, স্রোতের বেগ কত ধরেছি আমরা, স্রোতের বেগ যদি 4 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ যদি 8 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এক্ষেত্রে
সময় টি ইকুয়াল টু কত পাবো এবং অতিক্রান্ত দূরত্ব এটা ইকুয়াল টু কত পাবো সেটা এখন আমরা লক্ষ্য করব। যদি এখানে কোণের মান আলফাটা যদি আমরা যদি দেওয়া থাকে প্রশ্নে যে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো, এক্ষেত্রে কি হবে? 30 ডিগ্রি কোণে যদি যাত্রা শুরু করে তাহলে পরে এখানে ডি ইকুয়াল টু কত ধরেছে 2 কিলোমিটার, আর এখানে ইউ ইকুয়াল টু কত ধরেছি আমরা 8, তাহলে 8 ইন্টু কস 30 ডিগ্রি এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? তাহলে 2 আর 4 কেটে গেলে কত হবে এখানে? তাহলে 1/4, আর এখানে cos 30 ডিগ্রি এটা ইকুয়াল না সাইন, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? 1/2, এটা ইকুয়াল টু কত? আধা ঘন্টা। এটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আধা ঘন্টা বা 30 মিনিট, 30 মিনিট এটা পাওয়া যাবে। ঠিক একই রকম ভাবে যখন অতিক্রান্ত দূরত্ব বের করব, এখানে কত পাবো আমরা? এটা ইউ ইকুয়াল টু কত? 8, আর এখানে cos 30 ডিগ্রি, 8 ইন্টু cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে কত? ভি ইকুয়াল টু কত? 4, আর এখান থেকে সময় কত পেয়েছি আমরা? 30 মিনিট পেয়েছি। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে পরে যেটা পাবো সেটা হচ্ছে এক্স অক্ষ কি স্রোতের দিক বরাবর অন্য প্রান্তে যে দূরত্ব পাওয়া যাবে সেই দূরত্বটা এভাবে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কি অবস্থায় আমরা কি করলাম? যখনকার কোনো নদীতে কোনো স্রোত থাকবে না তখনকার সময় কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সহজে পার হয়ে যাওয়া যাবে, আর এই পার হওয়ার জন্য কি করতে হবে? সময় যেটা লাগবে সেটা দূরত্ব বাই নৌকার বেগ। যখন স্রোত থাকবে এবং ন্যূনতম পথে যখন নদী পার হইতে হবে তখন আমাকে এই পথে যেতে হবে, এই অবস্থায় কি বের করলাম আমরা? নৌকার লব্ধি বেগ বের করেছি এবং অতিক্রান্ত দূরত্ব বের করেছি, না অতিক্রান্ত সময় বের করেছি, কি পরিমাণ সময় লেগেছে সেটা বের করেছি। এখন যদি স্রোতের সাথে যদি অনুকূলে যায়, আলফা কোণে যখন যাবে তখনকার কি করতে হবে? সময়টা এভাবে বের করব এবং অন্য পারের যে ডিস্টেন্স সেটা এভাবে আমরা বের করব। এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই সূত্র দিয়ে আমরা ব্যবহার করব। এই সূত্র এবং আগে যে 2-3টা সূত্র ব্যবহার করেছি এই সকল সূত্র দিয়ে আমরা এভাবে এই নদী পারাপার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।